16 জুলাই থেকে 11 আগস্ট বাংলাদেশের শিশুসহ 650 জন মারা গেছে তথ্য জাতিসংঘের। হকার হত্যা মামলায় 8 দিনের রিমান্ডে অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ নিলেন আরও 4 উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের কলেবর বেড়ে 21 জন। বঙ্গভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক। ট্রাফিক পুলিশ দায়িত্ব নেয়ায় শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। 15 আগস্টে অনাকাঙ্ক্ষিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে। একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য তাকেও ততটুকু সম্মান দিতে হবে। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে শিগগিরই নেওয়া হবে বিদেশে, জানিয়েছেন মির্জা ফখরুল। ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। গুলশানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের সাক্ষাৎ। রংপুর কারাগারে কয়েদি মৃত্যুর জেরে উত্তেজনা, প্রশাসনের তদন্ত কমিটি গঠন, 2 কারারক্ষী সাময়িক বহিষ্কার। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পুরো ভারত। মমতার পদত্যাগের দাবি বিজেপি সহ বিরোধী দলগুলোর। চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রীর। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতায় প্রাণ হারিয়েছেন 650 মানুষ, যে তালিকার 32 জনই শিশু। এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন OCHA। এতে বলা হয়, গত 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত হয়েছে এসব হত্যাকাণ্ড। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথাও বলেছে জাতিসংঘের এই সংস্থা। রংপুরে আবু সাইদের মৃত্যুর এই দৃশ্য আলোড়ন তোলে পুরো বিশ্বে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের দমনের চিত্র ছিল স্পষ্ট। নির্বিচার গুলিবর্ষণের পাশাপাশি গুম গ্রেফতারের অভিযোগ ওঠে, যা নিয়ে সরব আন্তর্জাতিক মহল। এবার শিক্ষার্থী আন্দোলন চলাকালে নিহতদের তথ্য প্রকাশ করল জাতিসংঘ। সংস্থার মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সে সময় প্রাণ হারিয়েছেন 650 জন, যে তালিকায় 32 জনই শিশু। প্রতিবেদনে আরও বলা হয়, 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। শুধু 4 আগস্ট পর্যন্তই মারা গেছেন 400 জন, আর 5 ও 6 আগস্টের সহিংসতায় 250 মানুষের মৃত্যু হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিতে বিভিন্ন সংবাদ মাধ্যমের হিসাব এবং আন্দোলনকারীদের মুভমেন্ট সোর্সকে গণ্য করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিগত সরকার শক্তি প্রয়োগের মাধ্যমে আন্দোলনকারীদের দমনের চেষ্টা করে গেছে। জাতিসংঘ বলছে, শান্তিপূর্ণ আন্দোলনে বল প্রয়োগে সরকার ব্যবহার করেছে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ। এ অবস্থায় বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ভোলকার তুর্ক। বাংলাদেশ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। এই পরিবর্তন বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি সুযোগ নিয়ে এসেছে। আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি বিভাজন দূর করার সুযোগ এই পরিবর্তন। এক্ষেত্রে সহযোগিতার জন্য আগামী সপ্তাহে আমরা ঢাকাতে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছি। মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতা এবং ভুক্তভোগীদের কার্যকর সহায়তা নিশ্চিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বেশ কিছু সুপারিশও করা হয়েছে প্রতিবেদনে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হত্যা মামলায় অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। চাকরি থেকে সরিয়ে দেওয়ার
10 দিন পর নিউ মার্কেট থানার হকার হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। বিকেলে ঢাকার সিএমএম আদালতে 10 দিনের রিমান্ড চাইলে 8 দিন মঞ্জুর করেন বিচারক। আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগ ছাড়াও শাপলা চত্বরে হেফাজতে নেতাকর্মীদের হত্যার পরিকল্পনার অভিযোগও আনা হয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। হাজারো আসামিকে যিনি রিমান্ডে নিয়েছিলেন তিনিই এখন রিমান্ডে। আওয়ামী লীগ সরকারের গত 15 বছর ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম ক্ষমতাধরদের একজন ছিলেন জিয়াউল আহসান, সব মহলে যিনি র্যাবের জিয়া নামে পরিচিত। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিনই কর্মকর্তাদের মধ্যে সবার আগে চাকরি হারান ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান। বৃহস্পতিবার গভীর রাতে তাকে খিলক্ষেত থেকে গ্রেফতার করে পুলিশ। রাতে ডিবি কার্যালয়ে রেখে শুক্রবার বিকেলে সিএমএম কোর্টে হাজির করা হয়। নিউ মার্কেট থানায় ফুটপাত ব্যবসায়ী শাহজাহান হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এজলাসে রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, সাবেক কর্মকর্তা জিয়া বহু গুম, খুন, ক্রসফায়ারের সাথে জড়িত। সবশেষ দেশে গণহত্যার রক্ত লেগে আছে তার হাতে। তখন জিয়াকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন আদালত। জিয়াউল হাসান এ সময় বলেন, তিনি সবশেষ যে বাহিনীতে কাজ করতেন তাদের কোনো অস্ত্র ছিল না, আন্দোলনে গুলি চালানোর কোনো কমান্ড তিনি দেননি। এ সময় পুলিশের তদন্তকারীরা শুধু ছাত্র জনতাকে হত্যা নয়, 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যার পরিকল্পনায়ও জিয়া জড়িত বলে উল্লেখ করেন। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার একজন অন্যতম আসামি। এই মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল, আদালত তাকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতে জিয়াউল হাসানের পক্ষে যে আইনজীবী ছিলেন তিনি গণমাধ্যমের সামনে আসেননি। 8 দিন রিমান্ড মঞ্জুরের পর জিয়াকে আবারও কড়া নিরাপত্তায় সিএমএম আদালতের গারদে রাখা হয়। পরে প্রিজন ভ্যান ও মাইক্রোবাসের বহর নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। একই মামলায় রিমান্ডে রয়েছেন সালমান এফ রহমান এবং আনিসুল হক। 2009 সালে মেজর অবস্থায় র্যাব 2-এর উপ অধিনায়ক পদে যোগ দেন জিয়াউল হাসান। এরপর আর সেনাবাহিনীতে ফেরত যাননি। ছিলেন র্যাবের গোয়েন্দা পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, এনএসআই-এর পরিচালক, চাকরি যাওয়ার আগ পর্যন্ত ছিলেন এনটিএমসির মহাপরিচালক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এবার বগুড়ায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আন্দোলনের সময় শিক্ষক হত্যার ঘটনায় তাদেরকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেছেন মামলার বাদী। পাশাপাশি আওয়ামী লীগের আরও 99 জনকেও আসামি করা হয়েছে। এদিকে চাঁদপুরে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং তার ভাই সহ 1700 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত 4 আগস্ট বগুড়ার সাতমাথা এলাকায় আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেনের উপর হামলা হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ছেলে হত্যার ঘটনায় সকালে বগুড়া সদর থানায় মামলা করেন সেকেন্দার আলী। এতে আওয়ামী লীগের 101 জন নেতাকর্মীকে আসামি করেছেন তিনি। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। কোথাও আমার ছেলে আওয়ামী লীগের ছেলে পেলে সব ধরে একেবারে আহত করে মারে ফেলছে। সুষ্ঠু বিচার চাই আমি। আসামির তালিকায় রয়েছেন বগুড়া পৌরসভার 8 কাউন্সিলর, 5 উপজেলা চেয়ারম্যান এবং 10 ইউপি চেয়ারম্যান। রয়েছেন সাবেক 2 সংসদ সদস্য। সেকেন্দার আলী বাদী হয়ে আমাদের সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং রাগিবুল হাসান রিপু, মুজিবুর রহমান মজনু সহ 101 জনকে এজাহার নামে আসামি করে এবং অজ্ঞাতনামা সহ এজাহার দায়ের করার পরে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে। চাঁদপুরে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং তার ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু সহ 1700 জনের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানায় মামলাটি করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক। এজাহারে উল্লেখ করা হয়, গত 18 জুলাই জেলা বিএনপির সভাপতির বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। দীপু মনি ও তার ভাইয়ের নির্দেশে হামলা চালানো হয়েছে বলে উল্লেখ হয়েছে। হামলা যারা চালাইছে তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ বা যুবলীগ এই টাইপের চিহ্নিত করা গেছে সিসি ক্যামেরার মাধ্যমে। কিন্তু আসলে যে হামলাটা হয়েছে এটা অতর্কিত হামলা। কি কারণে, কেন, এমন কি হইল যে আমাদের জেলার সভাপতির বাড়িটা ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করা হইলো, প্লাস আমাদের অন্যান্য নেতা কর্মীর বাসাও ভাঙচুর করা হয়েছে। মামলায় 510 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত হিসেবে 1200 জনকে আসামি করা হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং।
সরকারের কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করতে যাত্রা শুরুর এক সপ্তাহ পর আবারও বাড়ল অন্তর্বর্তীকালীন সরকারের পরিসর উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও 4 নতুন মুখ। বিকেলে বঙ্গভবনের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপস্থিতিতে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব নেয়ার 8 দিনের মাথায় কলেবর বাড়ল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের। শুক্রবার বিকেল 4টায় বঙ্গভবনের দরবার হলে নতুন 4 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ সচিবের পরিচালনায় এই আনুষ্ঠানিকতা উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সরকারের উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান সহ সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। নতুন 4 উপদেষ্টা হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, বর্তমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব ফাউজুল কবির খান। শপথের আনুষ্ঠানিকতা শেষে নতুন 4 উপদেষ্টা সহ বঙ্গভবনে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রায় 1 ঘণ্টার বৈঠকে সংস্কার কার্যক্রম ও মন্ত্রণালয়গুলোর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ফোনালাপ হয় এই 2 নেতার মধ্যে। ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়ে টুইটও করেন। মোদী বাংলাদেশে অবস্থানরত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়ে আলোচনা করেছেন। এ সময় মোদীকে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন ডক্টর ইউনূস। ফোনালাপে 2 নেতার আলোচনায় গুরুত্ব পেয়েছে ভারত বাংলাদেশের পারস্পরিক সহায়তা অব্যাহত রাখার বিষয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজস্ব অ্যাকাউন্ট থেকে ফোনালাপের কথা জানান নরেন্দ্র মোদী। 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর সহ কয়েকটি স্থানে অপ্রীতিকর ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে সম্মান দিতে হবে, ব্যক্তিগত শোক প্রকাশে বাধা দেয়া যাবে না। ট্রাফিক পুলিশ সড়কের দায়িত্ব নিয়েছে, তাই শিক্ষার্থীদের সরে আসার আহ্বানও জানিয়েছেন সার্জিস। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম 15 আগস্ট দিনটি ঘিরে নানা শঙ্কা বিরাজ করছিল। 14 আগস্ট রাত থেকে ধানমন্ডি 32 নম্বরে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ সেখানে অবস্থান নেন। কোনো সহিংসতা না হলেও শোক জানাতে যাওয়া কেউ কেউ সেখানে হেনস্থার শিকার হয়েছেন। এমন ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 21শে হলে এক ব্রিফিংয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, যা ঘটেছে সেটি খুবই দুঃখজনক। আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে, আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। শোক দিবস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের বিষয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করেন সমন্বয়ক সার্জিস আলম। জিয়াউর রহমান যতটুকু সম্মান প্রাপ্য, তাদেরকেও আমাদের ততটুকু সম্মান দিতে হবে। একইভাবে শেখ মুজিবুর রহমান যতটুকু সম্মান তার প্রাপ্য, তাকেও ততটুকু সম্মান দিতে হবে। আজকে 24 সালে যা হয়েছে, এটা 24 সালের ঘটনা না, বিগত 16 বছর ধরে হয়েছে তার ঘটনা। তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। বেশ কিছুদিন ধরে ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে আসছে শিক্ষার্থীরা। সার্জিস আলম বলেন, পুলিশ দায়িত্ব গ্রহণ করেছে, তাই শিক্ষার্থীরা আর সড়কে থাকবে না। আমাদের পুরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। আপনারা যে দায়িত্বটুকু পালন করেছেন সেটির জন্য আপনাদের ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে যেসব ভুয়া সংগঠন হয়েছে তাদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান সার্জিস আলম। আমরা অসংখ্য সমন্বয় টিম দেখছি যারা 5 আগস্টের পর নিজে নিজে এই টিমগুলো দিয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। যে কোনো মুহূর্তে চক্রান্তের মধ্যে দিয়ে সুযোগ নিতে পারেন শেখ হাসিনা, এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, সাম্প্রদায়িক সহিংসতা সহ নতুন ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। নয়াপল্টনে এক দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব জানান, শিগগিরই খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন 15 আগস্ট। বিগত কয়েক বছর দিনটি উদযাপনে দলের পক্ষ থেকে ছিল না আড়ম্বরপূর্ণ কোনো আয়োজন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং পরিবর্তিত রাজনীতিতেও একই অবস্থান ধরে রেখেছে বিএনপি। এত সহনশীল
এবং সৌজন্যের পরিচয় দিয়েছেন। তিনি নিজেই বলেছিলেন যে 15 তারিখে আমরা কোনো কেক কাটার রাজনীতি করবো না। একদিন পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে খালেদা জিয়ার জীবন এবং রাজনীতির নানা দিক তুলে ধরেন বিএনপি মহাসচিব। আপনার কেউ আজকাল তার নামও উচ্চারণ করেন না, ভুলেও গেছেন মনে হয়। সেই নেত্রী যার সমস্তটুকু তিনি দলকে এবং দেশের জন্য দিয়েছেন, তাকে সব সময় মনে করা দরকার। ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। মির্জা ফখরুলের শঙ্কা আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র আঁটছে। প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। একই সাথে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশও দেন বিএনপি মহাসচিব। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই হবে। শান্তি ব্রিগেড করে পাহারা দেবেন সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয়, মন্দির, গির্জা, এই সমস্ত পাহারা দেবেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে পৌঁছাতে এখনো সময় বাকি। নির্বাচনের মধ্য দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই সাফল্য আসবে। এই সংগ্রামকে চালিয়ে যেতে হবে, তা না হলে আমরা কিন্তু অনেক বড় বিপদের মধ্যে। নব্য ফ্যাসিবাদের জন্য না আসতে পারে, তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। এই সরকার একেবারেই নতুন সরকার, ইন্টারিম সরকার। কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে, ওইটুকু সময়কে তো তাদেরকে দিতে হবে, তাই না? সেইভাবে কাজ করে এখনো আমাদের সংগ্রামকে জারি রাখতে হবে। পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতাও কামনা করা হয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জিপিএইচ কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। বিএনপি নেতাদের সাথে বৈঠক করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক সময়ে হিন্দু সহ অমুসলিম নাগরিকদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয়। বৈঠকে তারা এ সময় নাগরিকদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবি জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। বিএনপির পক্ষ থেকে অমুসলিম নাগরিকদের পাশে থাকার কথা বলেন নেতারা। বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলেন। যদি বিএনপির কথা বলে কেউ অপকর্মের সাথে জড়িত থাকে, তাদের নাম ও অভিযোগ দিলে দলগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন নেতারা। কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত 30 জন। সকালে উপজেলার সাইচাপাড়া বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 5 আগস্ট আওয়ামী লীগ অফিসে ভাঙচুরের জেরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি মীমাংসার জন্য বিএনপির সমর্থকরা সাইচাপাড়া বাজারে গেলে তাদের ধাওয়া দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে বিএনপি নেতাকর্মীরা সেখানে গেলে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এ সময় সিদ্দিকুর রহমান নামে একজন নিহত হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিচারের জন্য কেন থানায় অভিযোগ ছিল, এই কারণে আজকে ওনারা প্রায় 300-এর উপরে ছেলেবেলে নিয়ে, বহিরাগত অনেক ছেলেদেরকে নিয়ে আক্রমণ করে আমাদের বাড়ির অনেক লোকজনকে আহত করছে। আমার বাপে বাজারও গেছে, সবাই দইরা আমার বাপের গাইয়েছে আর কুবাইছে। আমি আসলে যে বাজারে ঘটনাটা হয়েছে, বাজারের সেক্রেটারি। বিষয়টা হলো দীর্ঘদিন যাবতে গ্রুপিং হলো আওয়ামী লীগ এবং বিএনপি। যে পক্ষটা আক্রমণ করছে ওরা হলো আবুল কালাম আজাদের নিকটতম আত্মীয়। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। কারারক্ষীদের পিটুনিতে এক কয়েদের মৃত্যুর অভিযোগে রংপুর কারাগারে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। অভিযুক্ত 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার সকালে রংপুর কারাগারে হাতাহাতিতে জড়ায় 2 কয়েদি। পরে বাহারাম বাদশা নামে একজন বন্দীকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে কারারক্ষীদের বিরুদ্ধে। ছড়িয়ে পড়ে উত্তেজনা। দুপুরে কয়েদিরা একত্রিত হয়ে কারারক্ষীদের বিচার দাবিতে বিক্ষোভ শুরু করেন। আরও বেড়ে যায় উত্তেজনা। সহায়তা চাওয়া হয় জেলা প্রশাসনের। অবস্থান নেয় সেনাবাহিনী। জেলখানায় কি হয়েছে না আছে সেটা তো আমরা তো জানি না। নিউজে পেলাম, খবরে পেলাম, চলে এলাম যে আমার বাবা মারা গেছে। কীভাবে মারল
সেটা তো অবশ্যই বিচার হওয়ার দরকার। ভিতরে যদি জ্ঞানদাম হয়ে মারা যায় তাহলে আমাদের প্রশাসনের কাছে আমাদের দাবি। ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি, গঠন করা হয় তদন্ত কমিটি, সাময়িক বরখাস্ত করা হয় শাহজাহান আলী ও মোতালেব নামে 2 কারারক্ষীকে। আমরা যখন ঢুকেছি তখনই স্বাভাবিক, তারা শুধু দাবি করেছে বিচারের। যেহেতু 2 জন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে, অন্যান্য কারারক্ষীরা তাদের স্বাভাবিক কার্যক্রম যেন পরিচালনা করতে পারে, সেই জন্য সাময়িকভাবে তারা আছে। কারাগারের ভেতরে এবং বাইরে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। এক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার হতে পারে, তবে বিরাজনীতিকরণের চেষ্টা করা ঠিক হবে না বলে মনে করেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিও সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত না করার উপর গুরুত্ব দিয়েছেন। বলেন, সংস্কার থাকতে হবে ছাত্র জনতা ও রাজনৈতিক দলগুলোর আকাঙ্ক্ষার প্রতিফলন। লাভলি বিধির রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ, এরই মধ্যে শুরু হয়েছে রাষ্ট্র সংস্কারে নতুন স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া। বিতর্কিতদের সরিয়ে সাংবিধানিক স্বশাসিত প্রতিষ্ঠান, প্রশাসনে, পুলিশে নিয়োগ দেয়া হচ্ছে যোগ্যদের। গ্রেফতার হচ্ছেন সহিংসতা, হত্যা, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে জড়িতরা। দক্ষতা এবং যোগ্যতার প্রধান বিচারটা হওয়া উচিত জনগণের আস্থা। গণ অভ্যুত্থানের পর এমন পরিবর্তন কাম্য বলে মনে করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। বলেন, পরিবর্তন আনতে হবে দখলদারিত্বের রাজনীতির, তবে এমন পদক্ষেপে রাজনীতি যেন সংকটে না পড়ে এ নিয়ে সতর্ক করেছেন তিনি। যে যাদেরকে নতুন নিয়োগ দেওয়া হবে তারা কোনো রাজনীতি করতে পারবে না, কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না। আমি এটার ঘোরতর বিরোধী। ইতিমধ্যে কিছু কিছু উচ্চারণের ফলে দুশ্চিন্তা করছি যে এইটা বিরাজনীতিকরণ, রাজনীতিবিদদের দিয়ে কিছু হবে না। এটাও কিন্তু একটা খুবই প্রতিক্রিয়াশীল রাজনীতি। রাজনীতি শূন্য করে দিতে পারলে এই দেশের উপরে কিন্তু অর্থশক্তি এবং বিদেশি প্রভুদের আধিপত্য এখানে 16 আনা কায়েম হবে। বর্ষিয়ান এই কমিউনিস্ট নেতা বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার করতে হবে, এজন্য মেয়াদ বিবেচনা, তবে এর উদ্দেশ্য যেন না হয় নিজেদের স্বার্থ হাসিল। সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য যেই ক্ষেত্রে সংস্কার প্রয়োজন সেটা তাকে করতে হবে। এর বাইরে অন্য কোনো এজেন্ডা হাত দিলে পরে সেটা অনাধিকার চর্চা হয়ে যাবে। সুশাসন, নির্বাচনকালীন সরকারের প্রতিষ্ঠা ও দুর্নীতি রোধে সংস্কারের প্রয়োজনীয়তা অনিবার্য, তবে এজন্য যৌক্তিক সময়ে নির্বাচন না দিলে জনমনে প্রশ্ন উঠতে পারে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। এমনভাবে আমরা নির্বাচনের বিষয়টিকে পিছিয়ে রাখতে পারি না, অথবা যেটা মানুষের মধ্যে আবার নানা ধরনের প্রশ্নের জন্ম দিতে পারে। ফলে এই পুরো প্রক্রিয়াটা শুরু করা দরকার, মানুষকে আস্থায় নেওয়া দরকার, এবং পরিবর্তনের এই কাজগুলোকে যদি আমরা নির্দিষ্ট করতে পারি সেটার মধ্যে দিয়ে এই সময়সীমাও নির্ধারিত হয়ে যাবে। সাকি বলেন, অর্থনীতি পুনরুদ্ধার, রাজনৈতিক প্রক্রিয়াকে গণতান্ত্রিক করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষের জীবনে জানমালের নিরাপত্তা এবং স্বস্তি আসলেই রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে তখন গুরুত্বের সাথে আনতে হবে, যে কিভাবে আসলে আমরা সংস্কার কাজগুলো করব। সংসদ, বিচার বিভাগ এবং সরকার, এই 3টে প্রতিষ্ঠানকে অনেকগুলো বড় সংস্কারের প্রয়োজন আছে। ক্ষমতার ভারসাম্যের জায়গায় আনতে, জবাবদিহিতার জায়গায় আনতে হবে। অসাম্প্রদায়িক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সুযোগ, এখন তা কাজে লাগানোর আহ্বান জোনায়েদ সাকির। চেষ্টা করতে হবে সবার জন্য। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। যাদের দৃপ্ত পদক্ষেপে গণ আন্দোলনের নতুন ইতিহাস রচিত হয়েছে তাদের ভুলতে পারে না বাংলাদেশ। তাই শহীদদের স্মরণে রাখতে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে শিক্ষার্থীরা। বনানীর আতারতুক এভিনিউতে রোপণ করা হয়েছে 3 শতাধিক ঔষধি গাছ। সেগুলোর নাম দেয়া হয়েছে গণ অভ্যুত্থানে জীবন দেয়া একজন শহীদের নামে। শুক্রবার সকালে বনানী আতারতুক এভিনিউর চিত্র ছিল একটু ভিন্ন রকম। নানা বয়সের মানুষ সড়কের ডিভাইডারে রোপণ করছে গাছের চারা, যার প্রতিটি ছিল ঔষধি।
অভ্যুত্থানে নিহত হয়েছে 3 শতাধিক মানুষ। অকাতরে প্রাণ উৎসর্গকারীদের প্রতি স্যালুট জানাতেই নগরবাসীর এই উদ্যোগ। তাদের আশা এই সবুজের মাধ্যমে দেশের মানুষের পাশে থাকবেন মেধাবী তরুণরা। ছাত্র জনতা শহীদ হয়েছে, তাদের উদ্দেশ্যে আমরা গাছ লাগাচ্ছি। যেহেতু তারা দেশের উন্নয়ন চেয়েছিল, গাছ বা বৃক্ষরোপণের থেকে বড় উন্নয়ন আসলে সাধারণ মানুষের পক্ষ থেকে আসলে হয়তো সম্ভব না। আজকে আসলে ভালো লাগছে, সবাই মিলে করতেছি একসাথে। গাছ লাগাচ্ছি, এটা অনেক আরামদায়ক কিছু। প্রত্যেকের স্মরণে একটি করে গাছ লাগাচ্ছি। এই গাছগুলো যখন বড় হবে, গাছগুলো যখন ফুল ফুটবে, তখন আমাদের শহীদদের কথা মনে পড়বে। যে বাচ্চাগুলো চলে গেছে, ওই বাচ্চাগুলোর নামের সাথে কিছু গাছ দিলে হয়তো কিছুটা আরাম হবে, ভেতরে বাচ্চাগুলোর আত্মা একটু শান্তি হবে। প্রতিটি গাছের সাথে একজন বীরের নাম যুক্ত করা হয়েছে। এই গাছগুলো বড় হয়ে যখন অক্সিজেন ছড়াবে, তখন তরুণ প্রজন্ম জানতে পারবে 2024-এর বিপ্লবের শহীদদের ত্যাগের কথা। আমরা শহীদদের নাম দিচ্ছি প্রত্যেকটা গাছে, সো গাছগুলো আরো স্পেশাল হয়ে যাচ্ছে। সবাই মিলে আসছে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শহীদদের মনে রাখা। আমরা যেটা পেয়েছি এটাকে যেন আমরা রক্ষা করতে পারি, সংঘাত চাচ্ছি না, চাচ্ছি যে শান্তি চাচ্ছি। তাদেরকে উৎসর্গ করেই আমরা যেন পরিবেশ এবং দেশ যেন সুন্দর থাকে, সেই উৎসর্গ করেই আসলে প্রত্যেকটা গাছ আসলে লাগানো হচ্ছে। রোপণকৃত প্রতিটি গাছই ছিল সোনালু ঔষধি জাতের। স্বেচ্ছাসেবীদের এই কর্মসূচির ফলে আশা তরুণদের ত্যাগের স্মৃতি অম্লান থাকবে, পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে তুলতে পারি, সেই জন্য আসলে আজকে আমাদের এই উদ্যোগটা নেওয়া। আমাদের তরফ থেকে তাদের প্রতি একটা শ্রদ্ধা নিবেদন। আমরা চেষ্টা করব এগুলোকে রেগুলার যত্ন করতে, সো দ্যাট আমরা এটা ফিল করি যে তারা আমাদের আশেপাশেই আছে সবসময়। ওই অনুভূতিটা আমাদের মধ্যে সবসময় যেন থাকে। নিহতের প্রকৃত সংখ্যা নির্ধারণ করতে পারলে বিভিন্ন সড়কে আরো বৃক্ষরোপণের কথাও জানান উদ্যোক্তারা। স্বাধীন বাংলাদেশে এখন গাছ লাগাচ্ছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাচ্চারা তো দেয়ালে আঁকবে, আর দাগ নিয়ে নো টেনশন, কারণ আমি আমার দেয়ালে ব্যবহার করেছি রেইনবো অ্যাক্রোপ্লাস্ট প্লাস্টিক ইমালশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। আর স্পেশাল অ্যাডিটিভস দেয়ালকে ফাঙ্গাল মুক্ত রাখে বছরের পর বছর। দেয়ালে দাগ নিয়ে নো টেনশন থাকলে রেইনবো অ্যাক্রোপ্লাস্ট ইমালশন। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। ছুটির দিনে স্বস্তির আভাস রাজধানীর মাছ বাজারে। নদী ও চাষের সব ধরনের মাছের দাম কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা। তবে সুখবর নেই ইলিশে। ব্যবসায়ীরা জানালেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামীতে দাম আরও কমবে। এদিকে সবজি বাজারে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছে কাঁচা মরিচ। শুক্রবার সকাল থেকেই কারওয়ান বাজারে মাছ কিনতে ক্রেতাদের বেজায় চাপ। যেন কয়েকদিনের সংখ্যা কাটিয়ে আর মনা ভেঙেছে মানুষ। গতানুগতিক মাছ তো আছেই, সাথে ইলিশ কিনতেও আগ্রহের কমতি নেই গ্রাহকের। জানা গেল গত সপ্তাহ থেকেই মাছের দর নিম্নমুখী। আকার ভেদে চাষের রুই কাতল মিলছে 250 থেকে 400 টাকায়, 150 টাকার আশপাশে মিলছে 1 কেজি পাঙ্গাস কিংবা তেলাপিয়া। 5 মিশালি ছোট মাছের প্লেট মিলছে 500 থেকে 600 টাকায়। তবে খুব একটা স্বস্তি নেই ইলিশে। 1 কেজির ওপরে সাইজ হলেই দাম উঠছে 1,500 টাকা পর্যন্ত। এখন মোটামুটি আমদানি খুবই ভালো, এই চাঁদপুরের মাছের এইগুলো আমরা খুবই ভালো। আগে যেভাবে ছিলাম এখনো সেইভাবে আছি। আমি আশা করি যে এটার পরিবর্তন হওয়া উচিত। বাজারে এখন জ্বালায় না, আগের মতো দাদাবাজি সব শেষ। এখন আমরা ইনশাল্লাহ শান্তি আছি। অনেক খাবারের দাম কমে দেখা, উৎপাদন আরো বাইরে দেখাতে মনে করেন মাছের দাম মনে হয় আরো কমে যাবে। কিছুতেই কমছে না আমদানি করা সবজির দাম। এখনও কেজিতে 150 টাকা লাগবে টমেটো আর গাজর কিনতে। কাঁচামরিচের দামের ঝাঁঝে নাজেহাল অবস্থা ক্রেতাদের। এর বাইরে গত 2 সপ্তাহের তুলনায় অর্ধেকে নেমেছে করলার দর। ব্যবসায়ীরা জানালেন চাঁদাবাজি বন্ধের সুফল মিলছে। মাঝে কিছুদিন নতুন গ্রুপ টাকা চাইলেও এখন সেই প্রবণতা কম। চাঁদাবাজি বর্তমানে যেরকম না নাই, এরকম না যদি আরও কিছুদিন থাকে, আমি মনে করি যে সবজির দামটা আরও কমবো এবং হলো সবাই খাওয়ার উপযোগী হবে। তরকারির দাম আগের থেকে কমছে। যেরকম আগে অনেক সবজি ছিল 100-120 টাকা কেজি, 60 টাকা 50 টাকায় নেমে আইছে। তরকারির দাম কিছুটা কমছে, কিন্তু কাঁচামরিচের দামটা অনেক বেশি। কিছুতেই আলুর দামে লাগাম টানা যাচ্ছে না। এখনও খুচরা পর্যায়ে দর 60 টাকার আশপাশে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ধীরে ধীরে চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে কক্সবাজার সমুদ্র সৈকত। বাড়ছে পর্যটকদের আনাগোনা। সাপ্তাহিক ছুটির দিনে সমুদ্র সৈকতে ছিল হাজারো পর্যটকের সমাগম। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও উল্লাসে মেতেছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে কক্সবাজারে বাড়ছে পর্যটকের সংখ্যা। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে সৈকতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটেছে।
কেউ সাগর পাড়ে বসে ঢেউ উপভোগ করছেন, কেউ বা খেলছেন বালিয়াড়ি নিয়ে। সমুদ্রের পানিতে জলখালি চলে অবিরাম। এখানে আনন্দটা উপভোগ করা একটা অন্যরকম একটা ফিলিংস। যারা উপভোগ না করবে তারা বুঝতে পারবে না যে আবহাওয়াটা কেমন। প্রায় 1 বছর পর আসছি ঘুরতে, অনেকদিন পর সবাই ঘুরতেছে আর কি। একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল, তো এই জন্য বন্ধু বান্ধবদের সাথে আসলে আসা। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসে সময়টা বেশ ভালোই কাটছে পর্যটকদের। পর্যটন স্পটগুলো দ্রুত স্বাভাবিক হোক এমনটাই চাওয়া তাদের। কাজের ব্যস্ততার ফাঁকে একটু রিল্যাক্স করার জন্য আসলে কক্সবাজার আসার উদ্দেশ্য। তো এইসব খুব ভালো লাগতেছে আজকে, এখন পরিবেশটা অনেক সুন্দর। কক্সবাজার অনেক ভালো লাগে দেখে বারবার ছুটে আসি, প্রত্যেক বছর একবার হলেও আসি। আসলাম মাকে নিয়ে, ওয়াইফকে নিয়ে ঘুরতে, এবং আসলে এই যে কক্সবাজার আসল সৌন্দর্য যদি দেখতে হয় বর্ষাকালে আসা উচিত। আমার কাছে মনে হয় এটা একটা শান্তির জায়গা, যেখানে আসলে আপনি যতই মন খারাপ থাকুক না কেন, আপনার সমুদ্র দেখলে খুবই ভালো লাগে। দেশের পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে এবং আমাদের জন্য যে সকল পর্যটন স্পটগুলো আছে সেগুলো উন্মুক্ত হয়ে যাবে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চলছে 3 নম্বর সতর্ক সংকেত। এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে রয়েছে লাইফগার্ড সদস্যরা। সকাল থেকে এখন পর্যন্ত আমরা দেখতেছি টুরিস্টরা নিরাপত্তায় গোসল করতেছে, তাই আমরা লাইফগার্ডরা সর্বদাই চেষ্টা করতেছি যাতে কি নিরাপদে এসে নিরাপদে যাতে আবার টুরিস্টরা ফিরে যেতে পারে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছে কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার প্রতিবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের এক দফা দাবি তুলেছে বিরোধী দলগুলো। পুরো রাজ্য স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। লাগাতার বন্ধ সহ আরও কঠোর আন্দোলনের ঘোষণা এসেছে। এদিকে মুখ্যমন্ত্রীর অভিযোগ, অধিকার আদায়ের নামে আন্দোলনকে রাজনীতির রং দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি। নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রায় প্রতিটি শহর বিচারের দাবিতে মুখর। বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। চলছে পাল্টাপাল্টি সংঘাত। চিকিৎসক হত্যাকাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন বুদ্ধিজীবী, তারকা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দাবি, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি আর নারীদের নিরাপত্তা। হত্যাকাণ্ডকে পুঁজি করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাত্তা রাজ্যের বিরোধী দলগুলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে বিজেপি। চলছে অবস্থান ধর্মঘট, বন্ধ। দফা 1, দাবি 1, মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। ক্ষমার অযোগ্য। এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল, পেট্রোল বোম, যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্লগ্রামে। দিল্লি, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্য চলছে আন্দোলন। মমতার বিরুদ্ধে সরব কেন্দ্রীয় বিজেপিও। সিবিআইকে তদন্তের নির্দেশ দিতে মমতা ব্যানার্জির কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ সেখানে তিনি 7 দিন সময় নিলেন, যার অর্থ জড়িতদের আড়াল করার চেষ্টা চলছে। এ কারণেই মানুষ ক্ষুব্ধ। এদিকে মমতা ব্যানার্জির অভিযোগ, ছাত্র আন্দোলনে বহিরাগতরা ঢুকে নাশকতা চালাচ্ছে। দাবি আদায়ের নামে সরকার পতনের আন্দোলনের চক্রান্ত বিরোধীদের। যারাই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করে ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার। আমার যতদূর মনে হয়, আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। গেল শুক্রবার কলকাতার আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার করা হয় নারী চিকিৎসকের মরদেহ। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল পুরো ভারত। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। রাশিয়ার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সুজ্জার পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার দাবি করল ইউক্রেন। সীমান্তবর্তী কুরস্ক এলাকার ৮০টির বেশি এলাকা দখলে নেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এমনকি শত্রু ভূখণ্ডের সামরিক কার্যালয় খোলার ঘোষণাও এসেছে। অবশ্য পাল্টা প্রতিরোধের দাবি রাশিয়ার প্রকাশ করেছে ইউক্রেনীয় সৈন্যদের আত্মসমর্পণের ভিডিও। রুশ স্থাপনায় ইউক্রেনীয় সেনাদের অবস্থান খুলে ফেলা হচ্ছে দেশটির জাতীয় পতাকা। এমনকি বিনা বাধায় সংবাদ সংগ্রহ করছেন ইউক্রেনের সাংবাদিকরা। সীমান্তবর্তী কুরস্ক এলাকার কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সুজ্জার পুরোপুরি নিয়ন্ত্রণের দাবি কিয়েভের।
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, শত্রুদের ৮০টির বেশি এলাকা দখলে নিয়েছে সৈন্যরা। এমনকি দখলকৃত রুশ ভূখণ্ডে এরই মধ্যে সামরিক অফিস খোলার প্রক্রিয়াও শুরু হয়েছে। কুরস্ক অঞ্চলে অভিযানের অগ্রগতির বিষয়ে রিপোর্ট করেছেন কমান্ডার ইন চিফ। রাশিয়ার সামরিক বাহিনী কবজাত থেকে সুজ্জার শহর মুক্তি করার তথ্য দিয়েছেন জেনারেল সিরস্কি। সেখানে ইউক্রেনের একটি মিলিটারি কমান্ড্যান্ট অফিস খোলা হচ্ছে। এরই মধ্যে ৮০টির বেশি এলাকার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। এদিকে রণক্ষেত্রে ব্যাপক সাফল্যের দাবি করেছে রাশিয়াও। ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের ভিডিও প্রকাশ করেছে মস্কো। সীমান্তবর্তী অপর অঞ্চল বেলগোরোদেও জারি রয়েছে জরুরি অবস্থা। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন বাসিন্দারা। নিজ ভূখণ্ড রক্ষায় সীমান্তবর্তী ৩ অঞ্চলে বিশেষ সমন্বয় কমিটি গঠন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। জনতার নিরাপত্তা নিশ্চিত এবং সেনাদের কাছে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ আরও সহজ করার লক্ষ্যে কাজ করবে কমিটি। সীমান্তবর্তী এলাকাগুলো রক্ষায় সমন্বয় কমিটি গঠন করেছে রুশ ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেলগোরোদ, ব্রায়ানস্ক ও কুরস্ক এই ৩ অঞ্চলে সামরিক কর্তৃপক্ষের প্রধান, জেনারেল স্টাফের প্রতিনিধি এবং রাশিয়ান ফেডারেশনের বিভিন্ন সংস্থার প্রধানদের নিয়ে গঠিত হয়েছে এই কমিটি। গেল সপ্তাহে কুরস্কে ঢুকে অভিযান শুরু করে প্রায় ১,০০০ ইউক্রেনীয় সেনা। আকস্মিক হামলায় কোণঠাসা হয়ে পড়ে রুশ বাহিনী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। আবারও ফিরছি দেশের খবরে। ছাত্র জনতার আন্দোলনের সময় আহতদের ২৪ ঘন্টার মধ্যে সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় রাজধানীর বার্ন ইনস্টিটিউটে গণ আন্দোলনে আহত চিকিৎসাধীনদের সাথে সাক্ষাৎ শেষে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি আরও বলেন, এখনও আহতদের সুচিকিৎসা নিশ্চিত ও হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে না পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। এ বিষয়ে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে। আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্রের খবর পেয়েছি, এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।